21শে জুলাই শহরে যানজট মুক্ত রাখতে সচেষ্ট লালবাজার। শুক্রবারই আদালত নির্দেশ দিয়েছে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যেন কোনো যানজট না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। সেই মতোই শনিবার শহরের বেশ কিছু জায়গায় পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। যানজট সামলাতে ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত বেশ কিছু যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। আমার স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবন রোড, স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিং সরণি, সিআইটি রোড, রবীন্দ্র সরণিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। এছাড়াও ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত শহরে কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি, মাছ মাংস আর অত্যাবশ্যককারী মালবাহী গাড়ির জন্য বেশ কিছু বিধিনিষেধ থাকছে। সোমবার শহরের বেশ কিছু জায়গায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ। হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা এভিনিউতে গাড়ি পার্কিং করার ক্ষেত্রে থাকছে বিধিনিষেধ। লালবাজার থেকে জানিয়েছে ধর্মতলামুখী মিছিল যে রাস্তা দিয়ে যাবে সেই পথে ট্রাম কিংবা অন্য কোনো যানবাহন রাস্তার পাশে দাঁড়াতে দেওয়া হবে না। একটা ইন স্পাইট অফ দ্যাট যদি কারো কোনো অসুবিধা হয় তো আমাদের হেল্পলাইন নাম্বার আমরা দিচ্ছি সবাইকে। ইন কেস অফ কোনো অসুবিধা যদি কারো হয় তো এই হেল্পলাইন নাম্বারে যদি কন্ট্যাক্ট করে নিশ্চয়ই আমরা কন্ট্যাক্ট করবো। আমাদের তিনটে নাম্বার আমরা বলতে পারি, টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আছে আমাদের 167। এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে 9830811111। আরেকটা নাম্বার হচ্ছে 9830010000। এইটা পাবলিকের জন্য নাম্বার আছে, এটা আমি ডিসি ট্রাফিককে বলেছি বাইক সার্কুলেশন তাতে পাবলিকের কোনো রকম অসুবিধা যদি হয় আমাদের সাথে। 21শে জুলাই শহর কলকাতার বেশ কিছু স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো, আর বেশ কিছু স্কুল সোমবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। 21শে জুলাইয়ের সভার জন্য সোমবার ক্যালকাটা গার্লস হাই স্কুলের পঠন পাঠন বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ক্যালকাটা বয়েজে হবে সেই দিন অনলাইন ক্লাস। মহাদেবী বিড়লা একাডেমি স্টাডি লিভ দিয়েছে সোমবার। এছাড়াও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট জেমস প্র্যাট মেমোরিয়াল, গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল। ডিপিএস রুবি পার্কের জুনিয়র সিনিয়র সেকশনের ক্লাস বন্ধ রাখা হয়েছে, আর সাউথ পয়েন্টে পঠন পাঠনের পরিবর্তে টিচার্স প্যারেন্ট মিটিং রাখা হয়েছে। হেরিটেজও তাদের সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, আর বালিগঞ্জ শিক্ষা সদনের শিক্ষিকারা স্কুলে এসে অনলাইন ক্লাস নেবেন। সুশীলা বিড়লা গার্লসেও হবে অনলাইন ক্লাস। মডার্ন হাই স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সোমবার। মোদির সভায় ছিলেন না, তাহলে কি মমতার সভায় দেখা যাবে দিলীপ ঘোষকে? এই প্রশ্নেই তোলপাড় এখন রাজ্য রাজনীতি। দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে গোপন বৈঠক যে শুধুই গল্প করেননি দিলীপ ঘোষ তা জলের মতো পরিষ্কার। শোনা যাচ্ছে তৃণমূল থেকে আসা বিজেপির একাংশের নেতাদের নামে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে অভিযোগ করেন দিলীপ ঘোষ। পাল্টা নাকি তাকে আলটোপকা মন্তব্যে লাগাম টানতে বলা হয়েছে। আসলে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর থেকেই বঙ্গ বিজেপির নেতৃত্ব দূরত্ব বাড়িয়েছে দিলীপ ঘোষের সঙ্গে। শুধু শুক্রবারের মোদির সভাই নয়, এর আগেও মোদির মঞ্চে আসার আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে। এমনকি শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়ার দিনও আমন্ত্রণ করা হয়নি তাকে। যদিও শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের একান্ত বৈঠক সমস্যা মেটানোর একটা প্রচেষ্টা থাকলেও তাতে যে কোনো লাভ হয়নি তা প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাওয়া আর সেই কারণে দিলীপের প্রতিক্রিয়ায় পরিষ্কার। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভায়। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এখন প্রশ্ন, জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো দিলীপ ঘোষের? আগেই যে জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন তিনি, কিন্তু কোন মঞ্চে থাকবেন তা পরিষ্কার করেননি। তাই নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠক যে আরও গাঢ় করেছে সেই জল্পনাকেই। তাহলে কি মোদির সভায় না থাকলেও মমতার সভায় দেখা যাবে দিলীপকে? এই প্রশ্নই এখন বঙ্গ রাজনীতিতে। পুজোর আগেই হচ্ছে এসএসসি পরীক্ষা। সূত্রের খবর, নবম দশম আর একাদশ দ্বাদশের পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বরের 7 আর 14 তারিখ। সরকারি ও সরকার প্রসূত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নিয়োগ প্রক্রিয়া শুরু করছে, যার জন্য চলছে ফর্ম ফিল আপ। এদিকে 21শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে, কিন্তু পরীক্ষা কবে
তা নিয়ে এখনও সরকারি ঘোষণা না হলেও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই সূত্র ধরেই জানা যাচ্ছে এসএসসির পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বরেই। সন্দেশখালীর ধামাখালীতে এক গেস্ট হাউস থেকে এখনও পর্যন্ত 10 কোটি টাকা জাল নোট উদ্ধার। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই সূত্রের খবর। ধামাখালীর রয়্যাল গেস্ট হাউসে বিস্কুটের পেটি দেখে সাধারণ মানুষের মনে সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পুলিশ এসে পেটি খুলতেই চক্ষু চড়ক গাছ। প্রায় 10 কোটি টাকার মতো জাল নোট উদ্ধার হয়। পুলিশ সারা রাত ধরে সন্দেশখালীর ওই এলাকায় তল্লাশি চালিয়ে সিরাজুল মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এই গেস্ট হাউস থেকেই জাল নোট বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হতো বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের খোঁজে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালীর এত টাকা উদ্ধার, আমার মনে হয় এরকম গভীর কোনো চক্রান্ত আছে, যেগুলো ধামাখালী প্রায় বাংলাদেশের কাছাকাছি একটি জায়গা, যেখান থেকে এরা এই টাকা বাংলাদেশে পাচার বা অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে। আমার ধারণা তারা হয়তো এই টাকাগুলো নিয়ে বাংলাদেশের কোনো অপকর্ম বা দুষ্কৃতি কর্ম। মহারাষ্ট্রের পুনেতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হওয়া গোপালনগরের আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীর বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। বিবেকের মাকে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিবেক গোস্বামীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে ওখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান মমতা ঠাকুর। তারপর সাংবাদিকদের সামনে বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক চেয়ারম্যান বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষ চলছে, বিভিন্ন জায়গায় মতুয়ারা নিগৃহীত হচ্ছেন, অথচ শান্তনু ঠাকুর সব কিছু জেনেও চুপ করে আছেন। এবং শান্তনু ঠাকুরের মতুয়া কার্ড, এনরা তো আজকে বৈষ্ণব ধর্মের মানুষ, তাহলে সেই কার্ডটা শান্তনু ঠাকুর করেছে। এটা তো মতুয়া মহাসংঘের একটা সদস্যর কার্ড। এটা সেখানে বলেছে যে এইটা কোনো হতে পারে না, নাগরিকত্ব দিতে পারে না, কিন্তু সেটা শান্তনু ঠাকুর এটা দিয়ে এটা টাকা কামাচ্ছে। তাহলে আজকে এই লোকগুলো ওনার শান্তনু ঠাকুর কার্ড থাকা সত্ত্বেও কেন আজকে এই বিপদে পড়েছে, তারা কেন শান্তনু ঠাকুর ছাড়িয়ে আনেনি এবং তাদের পাশে কেন শান্তনু ঠাকুর দাঁড়ায়নি? তার মানে একটা পরিকল্পনা, এটা অনেক দিন ধরে এটা চলছে এবং শান্তনু ঠাকুর এটাকে নিয়ে একটা টাকা পয়সা কামানোর হাতিয়ারও করে নিয়েছে, যে মতুয়াদের কার্ড বানিয়ে। এটা মতুয়াদের জন্য কার্ডটা একটা সদস্য, এটা আদারওয়াইজ আর নাগরিকত্ব হতে পারে না। এটা নিয়ে কারা যদি ঠিক হলো তারাই হয়তো বারণ দেশে নিয়ে, সেটা আমি বলতে পারবো না। মোটামুটি এইটাতেই কথা বলতেছে। আপনার বৌমার সঙ্গে কথা বলছেন? না, ছেলের সঙ্গেও আছে, তার বৌমার ফোনে? বৌমার ছেলের ফোনে কথা হচ্ছে না। ছেলে কারোর সঙ্গে কথা বলছেন না। কেন? সেটা বলছে তো আমরা চলে আইছি, আমি ছেলের সঙ্গে কথা বলতেছেন, ওখানে ছেলে যে কথা বলতেছে তাদের ছেলে বলতেছে না, আমাকে সঙ্গে দেয় না, বলতেছে এই মোবাইল দিয়ে কথা বলতেছে। আতঙ্কে বাংলায় বাঙালিদের গায়ে হাত পড়লে বিজেপি নেতাদের হাতের কবজি কেটে নেবে তৃণমূল কর্মীরা। বেলঘরিয়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে প্রকাশ্যে এভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাংলা কবিতা লিখতে পারে, বাংলা ভালোবাসতে পারে, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। যদি বাঙালিদের গায়ে হাত দেওয়া হয়, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হয়েছে আমরা একটা গান গেয়ে ফেলেছি, একই কবির লেখা দুটো গান। মদন মিত্রের পাল্টা প্রতিক্রিয়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মদন মিত্রের নিজেরই পায়ের তলার মাটি নেই, ও আবার কি বিজেপি নেতাদের হাত কাটবে? প্রধানমন্ত্রী মোদিজি এসে বাংলাকে উন্নয়নের প্যাকেজ দিচ্ছেন, কারখানার নতুন নতুন প্রজেক্ট দিচ্ছেন, রাস্তা তৈরি করাচ্ছেন, গ্যাসের দিচ্ছেন, তো বাঙালি কোথা থেকে এসে গেল? মমতা ব্যানার্জি শুধু বাঙালি? 26,000 যুগেছে চাকরি চলে গেল, সে বাঙালি না? মদন মিত্র কথা নিয়ে আপনি আমাকে বারবার কেন জিজ্ঞেস করেন? মদন মিত্র আগে বাবুমণ্ডল থেকে বুঝে নিক না। মদন মিত্রকে ঘরে ঢুকিয়ে দিয়েছে বাবুমণ্ডল, ওখানকার একটা নির্দল কাউন্সিলর ছিল, পরে বিজেপিতে তৃণমূলে জয়েন করেছে, তো সেই তো ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মদন মিত্র জয়ন্তকে বের করতে পারছে না, নিজের দলের মধ্যে জয়ন্ত ওর রাইট হ্যান্ড ছিল, তাকেই জয়ন্ত সিং, তাকেই বের করতে পারছে না। রোজই রান্না টানা করে ওকে জেলে পাঠায়, তারপরেও বের করতে পারছে না। তো
তো ওর কথা নিয়ে কি, ও এমনি ভাঁট বকছে, পায়তলা মাটি নেই, কেউ ওর সঙ্গে নেই, সংগঠনে ও তৃণমূলে কোনো লোক নেই, এই জন্যে বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকে দুষলেন অধীর চৌধুরী। বাংলা এখন দুষ্কৃতীদের গ্রিন করিডোরে পরিণত হয়েছে বলে শনিবার অভিযোগ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। শনিবার বিহারের 4 দুষ্কৃতী গ্রেপ্তার হয় নিউ টাউন থেকে। বিহারের পার্স হাসপাতালের কেবিনে দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় কলকাতার নিউ টাউন থেকে 4 দুষ্কৃতীকে শনিবার গ্রেপ্তার করে এসটিএফ এবং বিহার পুলিশ। এদিন ভোর 5:48 নাগাদ নিউ টাউনের সুখবৃষ্টির M73 বিল্ডিংয়ের 406 নম্বর ফ্ল্যাট থেকে 2 জন এবং M70 বিল্ডিংয়ের 206 নম্বর ফ্ল্যাট থেকে 2 জন, মোট 4 জনকে গ্রেপ্তার করে। ঘটনার দিনে সিসিটিভি থেকেই চিহ্নিত করা হয় তাদের। বিষয়টা যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য, সেফ হেভেন অফ ক্রিমিনালস অ্যান্ড মাফিয়াস। এটা কিন্তু এই প্রথম হলো না, এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল। যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সবকিছু পাওয়া যায়, ঘর পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি। এবং শুধু এই অপরাধের জন্যই নয়, জাল নোটের কারবার, ড্রাগের কারবার, হিউম্যান ট্রাফিকিং, মহিলা পাচার, কিডনি পাচার, যেদিকে তাকাবেন পশ্চিমবঙ্গ করিডোর। শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তার গাড়ির হুটারের লাইন খুলে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিক। কাঁথি সেন্ট্রালে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে শুভেন্দু অধিকারীকে রীতিমতো সবক শেখানোর হুঁশিয়ারি দেন পটাশপুরের এই তৃণমূল বিধায়ক। আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে গলায় লাগিয়ে তৃণমূল কংগ্রেসের আইডেন্টিটি কার্ড গলায় ঝুলিয়ে যারা রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন, অর্থাৎ রাজনৈতিক স্বীকৃতিটা পেয়েছেন মা মমতাকে সামনে রেখে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করছেন। এই তার অপচেষ্টার বিরুদ্ধে এই কাঁথির মানুষ উপযুক্ত জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রথের উদ্বোধন করতে এসেছিলেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মিলিয়েছিলেন। এটা এলাকার সর্বস্তরের মানুষ নিশ্চিত ভাবে দেখে। আজকে কেন আমাদের এই সভা? আমাদের নেতৃত্বরা বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে। ভাজপা পার্টি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এদেরকে উপযুক্ত জবাব ভোটিং মেশিনের মাধ্যমে দিতে হবে। যেভাবে 2021 সালে আপনারা সেই ভারতীয় জনতা পার্টির স্লোগান তুলেছিলেন, আপকি বার 200 পার, আপকি বার 200 পার, যেন মনে হচ্ছিল কাল সকালবেলা নির্বাচনের ফলটা প্রকাশ হলে 200 আসনে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জিতে পশ্চিমবাংলায় সরকার তৈরি করবে। 2রা মে যখন নির্বাচনের ফল প্রকাশ হলো, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, ঘড়ির কাঁটায় যখন দুপুর ঠিক 1টা, তখন প্রত্যেকেই দেখতে পেলেন আপকি বার 200 পার তো দূরস্থ, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার। 200 আসনে এই বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করলেন। এটা আপনারা 2021-এ দেখেছিলেন। 70-30-এর বিভাজন করেছিলেন। কারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজন করতে চাইছিলেন, ওই ভারতীয় জনতা পার্টিকে উপযুক্ত জবাব দিতে আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বেশি দিন বাকি নেই, 26 সালে পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন আছে। এই নির্বাচনে বাংলা প্রস্তুত, বাঙালি প্রস্তুত। এমন উপযুক্ত জবাব দেবেন, বিরোধী দলনেতার লাইট লাগিয়ে যিনি ঘুরছেন, বিরোধী দলনেতার পথটা পর্যন্ত এই বাংলার বিধানসভায় কেউ খুঁজে পাবে না, পাবে না, পাবে না। তাই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত তোলাবাজ চুনুয়া, তার সঙ্গে দেখা করতে গিয়ে আটক টিটাগড়ের তৃণমূল নেতা মোহাম্মদ খুররাম। পুলিশ মোহাম্মদ খুররামের মোবাইল ফোন ট্র্যাক করেই চুনুয়াকে হাতে নাতে ধরে ফেলে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল, কেননা তার নামে একাধিক খুন এবং ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত মোহাম্মদ খুররামের মাধ্যমেই তার হদিশ পেল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান।
সোদপুর পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এমএন চ্যাটার্জি রোড এলাকায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। দীর্ঘদিন ধরে বাড়িটি ভগ্ন অবস্থায় ছিল। বারবার স্থানীয় কাউন্সিলর বলা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ করেনি বাড়ির মালিক। শনিবার ভোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়ি। ইট চাপা পড়ে মারা যান বাড়ির মালিক দেবকুমার শ্রীমানি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। আমরা তো বহু কাল ধরে বলছি, আমার হাজবেন্ড, হ্যাঁ, মানে ওর বন্ধু, মানে যার বাড়ি, তারপর ওরা 3 ভাই, তো বড় ভাই চলে গেছে এখান থেকে, আর মেজো আর ছোট এখানে থাকে। আমার হাজবেন্ড বহু কাল ধরে বলছে যে এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, বিপজ্জনক বাড়ি হয়ে গেছে। আমরাও বলেছি। তা ওই যে ছোট ভাই, সে কোনো কথা শুনতো না, সে পুরো বাড়িটাই মানে ফ্ল্যাট করলে বেশি পার্সেন্টেজ চাইছিল। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোনো বহু বছরের বাড়ি। কালকে সকালবেলা একটুখানি একটা পার্ট ভেঙে পড়েছিল, তারপরেও যাই হোক ও ঘরপর খুঁজছিল যে, কিন্তু কাল রাত্রি 2টোর সময় ওখানে শুয়েছিল, হঠাৎ করে পুরো বাড়িটা ভেঙে পড়ে গেছে এবং ও চাপা পড়েছিল। আমরা লোকাল থানা আইসি নিজে দাঁড়িয়েছিলেন, আমরা সব বডি উদ্ধার করে কামারহাটিতে নিয়ে যাই, কিন্তু তার আগে মারা যায়। এখন কামারহাটি আরে আমরা তখন ঘুমোচ্ছিলাম, হুড়মুড় করে আওয়াজ হলো, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখি এই পোর্শনটা পুরো ভেঙে পড়েছে। তখনও জানি না যে আমাদের দেওয়ার চাপা পড়ে আছে। তখন ওর ছেলেটা চেঁচাচ্ছে, বাবা 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 তুমি কোথাও, বাবা তুমি কোথাও। তারপরে ওই চেঁচাচ্ছে, বাবা বাচ্চা আমার বাচ্চা বিশাল আমার বাচ্চা নাকি চেঁচা দিয়ে যাচ্ছে। তারপরে তো সব লোক তো বেশি